নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করেছি তাজের স্বপ্ন উপন্যাস। আজকে শুনবেন পঞ্চম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন মিস্টার দিভেচার কথা মতো প্রিয়দর্শী মুম্বাই পাড়ি দেয়। সেখানে গিয়ে মিস্টার দিভেচার প্রোডাকশন হাউসে দেখা করে, কিন্তু সেখানকার কেউই তাকে আমল দেয় না। তাদের আচরণে প্রিয়দর্শী বুঝতে পারে তারা সবাই জানে যে প্রিয়দর্শীর আজকে আসার কথা, কিন্তু তারা ঠিক চায় না প্রিয়দর্শী এখানে এসে কাজ করুক। বিশেষ করে মিস্টার দিভেচার প্রোডাকশনের আর্ট ডিরেক্টর মিস্টার শাহজাহান। এই প্রোডাকশন হাউসেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। প্রিয়দর্শীর সঙ্গে দেখা হয় বৈশাখীর, যার সঙ্গে ট্রেনে তার আলাপ হয়েছিল, কিন্তু বৈশাখী এখানে প্রিয়দর্শীকে চিনতেই পারে না। প্রিয়দর্শী একটু অবাক হয়ে যায়, কারণ বৈশাখী কেন চিনতে পারে না এটা নিয়ে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপরই দেখা যায় মিস্টার শাহজাহানের অতীত ইতিহাস সম্পর্কে লেখক বলেছেন। শাহজাহানের আসল নাম হিমাদ্রি রায়। তিনি চন্দননগরের বনেদি রায়বাড়ির ছেলে। কিন্তু কিভাবে সে মুম্বাইতে এলো এবং তার পুরনো পরিচয়, তার পরিবারের সঙ্গে সব সম্পর্ক কিভাবে ছিন্ন হলো, সেগুলো ক্রমশ প্রকাশ্য। এই হিমাদ্রি রায়ের একটি মেয়ে আছে, তার নাম শ্রবণা এবং হিমাদ্রি রায় একসঙ্গে জুহু বিচের একটি বাড়িতে থাকেন। শ্রবণা ছোট থেকেই তার বাবার কাছে মানুষ হয়েছে, কিন্তু কেন তার বাবা চন্দননগর থেকে মুম্বাই এসে সব সম্পর্ক ছিন্ন করে এভাবে একা একা বাস করেছেন এতদিন, সেই সম্পর্কে শ্রবণা কিছুই জানে না। শুধু এটুকুই জানে তাদের একটি বনেদি পরিবার আছে চন্দননগরে। তার কাছে তার মায়ের একটি তৈলচিত্র আছে, সেই তৈলচিত্র থেকেই সে তার মাকে জানে। এছাড়া তার মাকে মনে নেই। শ্রবণা অনেকদিন ধরেই চাকরির চেষ্টা করছিল। হঠাৎ তার বাবা হিমাদ্রি রায় তাকে বলে যে প্রোডাকশন হাউসে সে কাজ করে সেখানেই তার মেয়ের চাকরির ব্যাপারেই সে কথা বলেছে। আজকে শ্রবণা হিমাদ্রি রায়ের সঙ্গে সেই প্রোডাকশন হাউসেই যাবে। আজকে শুনবেন এরপর থেকে। গাড়িটা চলতে শুরু করে। 5 মিনিটেই ওর চেনা পাড়ার অলিগলি অতিক্রম করে নেমে পড়ে অজানা রাস্তায়, সমুদ্রের কিনারা ছেড়ে জনবহুল সড়কে। করব না ভাবতে ভাবতেও শ্রবণা প্রশ্নটা করেই বসে, বাবা কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? শাহজাহান পকেট থেকে একটা চারমিনারের প্যাকেট বার করে। বিড়ি নয়, সিগারেট। নিপুণভাবে সেটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, জাহান্নামে নয় নিশ্চয়ই। শ্রবণাকে আরও কঠিন দেখায়। ড্রাইভারের উপস্থিতিতে আর কিছু বলে না। প্রায় আধ ঘন্টা চলার পর গাড়িটা অবশেষে এসে পড়ে একটা অপেক্ষাকৃত নির্জন শহরতলিতে। দূরে দূরে দুটো একটা বাড়ি, ফাঁকা মাঠ। অবশেষে পাঁচিল দিয়ে ঘেরা একটা বড় বাগানওয়ালা বাড়ির ফটকে গাড়িটা প্রবেশ করে। অর্ধচন্দ্রাকৃতির ড্রাইভওয়ে অতিক্রম করে এসে থামে থামওয়ালা গাড়ি বারান্দার নিচে। সাজানো বাগান, মাঝখানে একটা ফোয়ারা ভাঙাচোরা, আর তার পাশেই শ্বেতপাথরের একটা নগ্ন নারী মূর্তি। মরশুমি শীতের ফুল ফুটেছে অজস্র। ক্রোটনের টবের শাড়ি, অন্তরাল থেকে ভেসে আসছে একটা অ্যালসেশিয়ানের গর্জন। গাড়ির শব্দে সচকিত হয়ে উঠেছে। তকমা আটা একজন চাপরাশি এসে খুলে দিল গাড়ির দরজা। শাহজাহান নেমে এলো প্রথমে, বললে, সাহেব আছেন? চাপরাশিটা সেলাম করে। সেলামটা যেন শাহজাহানকে ডিঙিয়ে শ্রবণার উপরেই বর্ষিত। যদিও শাহজাহানের প্রশ্নের জবাবে বলে, আছে, আপনারা বসুন, আমি এত্তেলা দিচ্ছি। শ্বেতপাথরের মেঝে, প্রকাণ্ড হল কামরা, দুপাশে কোচ, সোফা, সেটি, ডিভান, দামি অথচ পুরাতন ডিজাইনের আসবাব, ভেলভেট মোড়া গদি আঁটা খাড়াপিঠ চেয়ার, শ্বেতপাথরের পরি খোদাই দেওয়াল ব্র্যাকেটে জাপানি ঘড়ি, আর সবটা মিলিয়ে কেমন যেন ঊনবিংশ শতাব্দীর আটকা পড়া একটা বদ্ধ বাতাস। ওদের বলতে বলে চাপরাশিটা উপরে চলে গেল। ফিরে এলো অল্প পরেই, বললে, সাহেব আপনাদের ডাকছেন। চশমার কাঁচটা মুছে নিয়ে সিগারেটটা ফেলে দিয়ে শাহজাহান উঠে দাঁড়ায়।
শ্রবণাও অনুসরণ করে তাকে। কেমন যেন অজানা একটা আশঙ্কায় মনটা ভার হয়ে আসে তার। এই বাগানবাড়ির থমথমে নির্জনতা, ওই গত শতাব্দীর আটকে পড়া গন্ধটা, অথবা শাহজাহানের রহস্যঘন নীরবতা, কিংবা চাকরির উমেদারিতে আসার অনভিজ্ঞতা, কি সে যে অস্বস্তি বোধ করছিল সে তা জানে না। কিন্তু সিঁড়ির মোটা পারস্যদেশীয় কার্পেটটা বেশ অনুভব করল তার ভীরু সসংকোচ পদক্ষেপ। দেওয়ালে প্রকাণ্ড বড় বড় তৈলচিত্র, ল্যান্ডিংয়ে ব্রোঞ্জের অশ্বারোহী মূর্তি কিছুই নজরে পড়ে না শ্রবণার। প্রায় স্বপ্নাবিষ্টের মতো সে বাপির পিছু পিছু প্রবেশ করে ঘরে। চাপরাশির উঁচু করে ধরা পর্দাটা যেন হাড়ি কাঠ। টেবিল ল্যাম্পে একটি মাত্র আলো। জানালার পেলমেট থেকে ভারী মেরুন রঙের পর্দা। প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বসেছিলেন মধ্যবয়স্ক একজন রাশভারী ভদ্রলোক। কাগজে কি লিখছিলেন তিনি চোখ না তুলেই বললেন, সিট ডাউন। উপবেশনের অনুমতি পেয়ে কৃতার্থ হল শ্রবণা। সামনের চেয়ারখানায় দেহভার ন্যস্ত করে তখনই। সত্যি ওর পা দুটো আর বইতে পারছিল না তাকে। কিন্তু শাহজাহান অনুমতি পেয়েও বসল না, ঠায় দাঁড়িয়ে থাকলো ওর চেয়ারের পাশে। প্রবেশদ্বারের ভারী পর্দার দু প্রান্ত পরস্পরকে আলিঙ্গন করল। ঘরে সূচিভেদ্য নিস্তব্ধতা, শুধু কাগজের ওপর কলমের একটু মৃদু খসখসানি। মিনিট দুই পরে কলমদানিতে কলমটা রেখে সাহেব চোখ তুললেন। শাহজাহান হাত কচলে বিনয়ে বিগলিত হয়ে নিবেদন করে, এর কথাই আপনাকে বলেছিলাম স্যার, আমার মেয়ে। চশমাটা খুলে সামনের টেবিলে রাখলেন উনি। স্প্রিং দেওয়া চেয়ারে পিছনে হেলান দিয়ে বসলেন। টেবিলের তলায় হাত দিয়ে কোনো বোতাম টিপতেই ঘরের চতুর্দিকে লুকোনো পেলমেটের ভিতর থেকে নিয়ন বাতির প্লাবন বয়ে গেল যেন। জোরালো আলো, কিন্তু চোখে লাগে না। মৃদু হেসে সাহেব বললেন, কি নাম তোমার? শ্রবণা জবাব দেবার আগেই শাহজাহান বললে, সাহেব, ওর নাম শ্রবণা। সাহেব ভ্রুকুটি করেন। একবার ভর্ৎসনাপূর্ণ দৃষ্টিতে তাকালেন শাহজাহানের দিকে। শ্রবণা অনুভব করে জবাবগুলো তাকেই দিতে হবে, তাই নিয়ম। চাকরির ইন্টারভিউ দিতে এসে পরের মুখে ঝাল খাওয়া চলে না। সাহেবের দৃষ্টি দ্বিতীয়বার ফিরে এলো চাকরির উমেদারের ওপর। বললেন, কত বয়স হবে তোমার? এবারও ওকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে শাহজাহান বলে ওঠে, ওর 21 চলছে স্যার। সাহেব এবার আর শাহজাহানের দিকে তাকালেন না। টেবিলের তলায় হাতটি দিয়ে একটা বোতাম টিপলেন। তৎক্ষণাৎ পর্দা সরিয়ে ঘরে এলো সেই আর্দালিটি। সাহেব তাকে বললেন, এই শাহজাহানকে নিচে নিয়ে গিয়ে বসাও তো। শাহজাহান হাত দুটি কচলে আবার কিছু বলতে চায়। এবার তার দিকে ফিরে সাহেব গম্ভীরভাবে বলেন, চাকরি তো তুমি করবে না, তাই ইন্টারভিউ তোমাকে দিতে হবে না। নিচে গিয়ে বসো গে, যাও। তোমার দস্তুরি তুমি ঠিকই পাবে, যাও। কে বলবে ওই লোকটাই রাগী বদমেজাজি শাহজাহান? মুখখানা কাঁচুমাচু করে আর্দালিটার পিছু পিছু সে বেরিয়ে যায় ঘর ছেড়ে। ভারী মেরুন রঙের পর্দার দুটি বাহু পরস্পরকে আবার আলিঙ্গন করে। এবার শ্রবণা রীতিমতো নার্ভাস হয়ে পড়েছে। এই কোথায় এসে পড়ল সে? সামনে বসা ওই প্রৌঢ় লোকটাই কি রতনচাঁদ দিভেচা, কোটিপতি মালিক? কিন্তু শ্রবণার চাকরি পাওয়ার সঙ্গে শাহজাহানের দস্তুরি পাওয়ার সম্পর্কটা কি? চাকরির বাজার কি এতই মন্দা? ভ্যানিটি ব্যাগটা খুলে ছোট একটা রুমাল বার করে কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম সে মুছে নেয়। সাহেব একটা পাইপ তুলে নিলেন টেবিল থেকে। টোব্যাকো ভরাই ছিল। লাইটার জেলে সেটাতে অগ্নি সংযোগ করে বললেন, আমার নামটা নিশ্চয়ই শুনেছ তোমার বাপির কাছে। না, আমি কিছুই জানি না। কোথায় এসেছি, কেন এসেছি, কার সঙ্গে কথা বলছি,
আমি কিচ্ছু জানি না। ডিয়ার মি, আমি তো ভেবেছিলুম এসব প্রাথমিক কথাগুলো জানা আছে তোমার। যা হোক, মেরা নাম হ্যাঁ দিভেচা, নামটা তো শুনে থাকবে। আমার সময় অল্প, তাই আমি একটু সংক্ষেপেই বলছি। শাহজাহান বলেছিল তুমি একটা চাকরি খুঁজছো। আমার তো ধারণা ছিল সেই জন্যই এসেছো তুমি। অবশ্য আমার যদি ভুল হয়ে থাকে। না না, আপনি ঠিকই শুনেছেন। একটা চাকরির বড় প্রয়োজন আমার, যে কোনো কাজ, যে কোনো মাইনেতে। অত উত্তেজিত হওয়ার দরকার নেই। কি কি কাজ জানো তুমি? আমি তো সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, অর্থাভাবে পড়া বন্ধ হয়েছে আমার। আমার দ্বারা যে কোনো কাজ সম্ভব, আমি তাই করতেই রাজি আছি। বুঝলাম। তা কত মাইনে আশা করো? এতক্ষণে বেশ সহজ হয়েছে শ্রবণা, তাই একটু হেসে বলতে পারে, আশা তো মানুষের অন্তহীন। কত আমার পাওয়া উচিত আপনিই ভালো বলতে পারবেন। আশা অন্তহীন এটা অনস্বীকার্য, কিন্তু অনন্তেরও বিভিন্ন পর্যায় আছে। অঙ্ক ছিল তোমার কম্বিনেশনে? না। তাহলে ইনফিনিটির অর্ডার সম্বন্ধে আলোচনাটা আমি মুলতবি রাখলাম। তোমার কাছে সেই অনন্তের ধারণাটা কি রকম? হাজার, লাখ, কোটি? এই ধরুন শতখানেক। তবেই দেখো অনন্ত জিনিসটা কত ছোট। আমি ভেবে রেখেছিলাম তুমি বলবে 200, এবং তাতেই আমি রাজি হব। না না, অত বিমর্ষ হবার কিছু নেই। তুমি কম করে বলেছ বলে আমি তোমাকে ঠকাবো না। রতন চাঁদ দিভেচা প্রতিটি কমোডিটির ন্যায্য দাম দিয়ে থাকে। তোমাকে আমি 200ই দেব। 200? আন্ডার গ্র্যাজুয়েট একটি মেয়ে যার অভিজ্ঞতার কোনো বালাই নেই, সে প্রথমেই 200 টাকা মাস মাহিনা আশা করবে কোন আক্কেলে? শ্রবণা কি জবাব দেবে বুঝে পায় না। দিভেচাই বললেন, হ্যাঁ, 200 টাকাই দেব। তার আগে অবশ্য একটা পরীক্ষা তোমায় পাশ করতে হবে। আশা করি শেষ হবে তোমাকে আটকাবে না। যদি সে পরীক্ষাতে উতরে যাও তবে দৈনিক 200 টাকাতেই তোমাকে বহাল করা হবে। হ্যাঁ, কি বললেন? দৈনিক 200 টাকা? দৈনিক? না তো কি, তুমি কি ভেবেছিলে ঘন্টা মে? আই এম সরি, এখানে আমরা হয় লামসাম কন্ট্রাক্ট করি অথবা দৈনিক চুক্তি করি। ঘন্টা 100 টাকা যদি মিন করে থাকো তাহলে আমি নাচার। না, আপনি এসব কি বলছেন? কেন যে বুঝতে পারছো না তা তো আমিও বুঝতে পারছি না। বলছি, যদি ভয়েস টেস্টে না আটকায়, যদি ক্যামেরাম্যান স্বীকার করে নেয় যে তোমার ফেস মোটামুটি ফটোজেনিক আছে, তাহলে দৈনিক 200 টাকা হারে তোমাকে আমি সামনের ছবিতে একটা পার্ট দেব। নায়িকার চরিত্র নয়, মোটামুটি ভালো একটা সাইড ক্যারেক্টার। তবু না হোক 25-30 দিন আসতে হবে তোমাকে ফ্লোরে, অর্থাৎ 1000-5-6 থাকবে তোমার এই বইতে। একটা ঢোক গিলে শ্রবণা বলল, আপনি কি আমাকে সিনেমায় নামবার জন্য বলছেন? তুমি কি ভেবেছিলে দৈনিক 200 টাকায় তোমাকে টাইপিস্টের চাকরি দিচ্ছি আমি? মাফ করবেন, আমি এজন্য প্রস্তুত ছিলাম না। মানে বাপি তো আমাকে এ কথা বলেননি। আমি বরং একটু ভেবে নিয়ে। শ্রাবণা, এই ক্যারেক্টারের জন্য কিন্তু আমি নতুন একটা মুখ খুঁজছি। অন্তত 50টা মেয়ে এইটার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই সুযোগ পাওয়ার জন্য তারা 5 জনই আমার সঙ্গে এক বিছানায় শুতে পর্যন্ত রাজি। আর শুটিং তো শুরু হয়ে গিয়া।
আজকালের মধ্যে আমাকে একটা কন্ট্রাক্ট ক্লোজ করতে হবে। কাল না হলেও পরশু যে এই সিকোয়েন্সটা আছে তাতে এই মেয়েটিকেই দরকার হবে। আমি তো কোনো সময় দিতে পারবো না। তুমি রাজি না থাকো এখনই বলে যাও, আমি অন্য কাউকে বেছে নেব। কি বলবে শ্রবণা ভেবে পায় না। দিভেচা ওকে চিন্তা করবার সময় না দিয়ে আবার বললেন, যদি ভাগ্যক্রমে উতরে যাও, পরের ছবিতে তো হিরোইন হবেই হবে। হয়তো আবারও 5টা জায়গা থেকে অফার আসবে তোমার কাছে। তখন আর কিন্তু 1000-এর অঙ্ক নয়, লাখে অঙ্ক কষবে তুমি। তখন তুমি টার্মস দেবে, বলবে 50% তোমাকে ব্ল্যাকে দিতে হবে। আমি রাজি আছি, আমি রাজি। না, লাখের অঙ্কটা ওকে প্রলুব্ধ করেনি। হিরোইন সাজার স্বপ্নও সে দেখেনি। আর 50% ব্ল্যাকে দাবি করার গূঢ় রহস্যটা তো ওর মগজেই ঢোকেনি। হঠাৎ মনস্থির করার পিছনে আসলে কি ছিল সেটা অনুমান করতে পারেননি ধুরন্ধর ব্যবসায়ী দিভেচা। শ্রবণা মুক্তি চেয়েছিল, তার বাপির কবল থেকে মুক্তি। পাইপটা টেবিলে ঠুকে দিভেচা বললেন, দ্যাটস এ গুড গার্ল। কাল সকালেই ভয়েস আর ক্যামেরা টেস্টিং সেরে ফেলতে হবে। আমার চোখ কিন্তু ভুল করে না। আমার যতদূর বিশ্বাস তুমি উতরে যাবে। দেখা যাক। খুশি হওয়াটা আবার সংক্রামক। দিভেচাও খুশি হয়ে বললেন, আর সত্যি কথা কি, ওই 5টা মেয়ের চেয়ে তোমাকেই আমার বেশি নজরে ধরেছে। কথাটার মধ্যে আপত্তিকর কিছু নেই, তবু কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে শ্রবণা। হঠাৎ ওর মনে পড়ে যায় দিভেচার একটি অশ্লীল উক্তি, একটু আগেই যা সে বলেছে। কথাটা তখন তলিয়ে দেখেনি। এই বাচনভঙ্গির মধ্যে এমন একটা কিছু ছিল যে শ্রবণা ভিতরে ভিতরে ঘেমে ওঠে। তা তুমি ড্রাইভ করতে জানো? না। সাঁতার জানো? না। নাচতে? না, আমি তাও জানি না। তোমাকে দেখছি অনেক কিছু শিখতে হবে। তা প্রেম করতে জানো কি? ফ্লার্টিং কখনো করেছো? শ্রবণার কান দুটো লাল হয়ে ওঠে। মনে হয় এবার সে ভেঙে পড়বে। তবু চাকরির মাথায় না, চাকরি নয়, এই অপমান তার মুক্তিপণের মাশুল। শাহজাহানকে কনকাঞ্জলি মিটিয়ে দিতে হবে তাকে। দাঁতে দাঁত চেপে শ্রবণা এই অপমান সহ্য করে যায়। বাই দ্য ওয়ে, তোমার মাপ কত সেইটুকু অন্তত জানো? হ্যাঁ জানি, 5 ফুট 2 ইঞ্চি। সেটা তোমার স্ট্যাটিস্টিক্স নয় শ্রবণা, সেটা তোমার দৈর্ঘ্য। মেয়েদের মাপ আমার সচরাচর ভুল হয় না। তোমার মাপ বোধ করি 34, 20 and 34। আমি ঠিক বুঝলাম না। না বোঝাই স্বাভাবিক। সভ্য জগৎ পুরুষ মানুষকে মাপে তার ব্যাংকের পাস বই দিয়ে, আর সুন্দরী নারীকে মাপে ফিতে দিয়ে। বুক, মাজা আর নিতম্বের বেড়ে। আজকের দুনিয়ায় এই হচ্ছে নরনারীর মেজারমেন্ট। শ্রবণা চুপ করে বসে থাকে। ওই ঘরের বাথরুম আছে একটা, ওখানে টাওয়েল রাখে একটা সুইমিং কস্টিউম দেখবে। তোমার শাড়ি, ব্লাউজ ইত্যাদি ছেড়ে ওই বাথিং কস্টিউমটা পরে এসো। কর্ণমূল লাল হয়ে ওঠে শ্রবণার। মুখ নিচু করে সে বসে থাকে। শ্রাবণা, আমার টাইমের কিন্তু একটা দাম আছে। আমি নিজে মেপে আপনাকে কাল জানাবো। টেবিলে পড়ে থাকা চশমাটা আবার নাকে চড়ালেন দিভেচা। টেবিলের দেরাজটা টেনে একটা খাম বার করলেন। তা থেকে খান কয়েক হাফ সাইজ ফটো বার করে শ্রবণার সামনে মেলে ধরলেন। এই দেখো,
এরা হচ্ছে তোমার কম্পিটিটর। सबका फोटो আমি নিজে হাতে তুলেছি, इसी घर में। শ্রবণা দেখল খান 5-6 মেয়ের ছবি, সবাই তারই বয়সী, সকলেই সুইমিং কস্টিউম পরে আছে, অধিকাংশেরই লাস্যময়ী সপ্রতিভ ভঙ্গিমা। তবু কেমন যেন একটা দুরন্ত লজ্জায় হাত পা অবশ হয়ে আসে তার। ওর এই লজ্জারুণ মুখভঙ্গি যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দিভেচা, যার নাকি সময়ের দাম আছে। তারপর কণ্ঠে মধু ঢেলে বললেন, লজ্জা করলে চলবে না শ্রবণা, ওঠো যাও। তবু সে উঠে দাঁড়াতে পারে না। এই বেশেই যে একটা শট নিতে হবে তোমার, ক্যামেরাম্যান আর টেকনিশিয়ানদের সামনে 1000 ক্যান্ডেল পাওয়ার আলোয় এইরকমভাবেই একটা অভিনয় করতে হবে তোমাকে। আর শুধু তা নয়, তোমার ওই অর্ধনগ্ন কৌমার্য সারা ভারতবর্ষকে দেখাতে পারবো বলেই না এত টাকা তোমাকে দিচ্ছি। মনস্থির করে উঠে দাঁড়ায় এতক্ষণে। উপায় নেই, কথা তো ঠিকই, নাচতে বসে ঘোমটা টানতে চাইলে চলবে কেন। মাথা নিচু করে সে চলে যায় কক্ষ সংলগ্ন বাথরুমে। অল্পক্ষণ পরে যখন স্নানার্থিনীর বেশে ফিরে এলো, তখন আর বেচারি চোখ খুলে তাকাতে পারছে না। পারলে দেখতে পেত দিভেচার চোখ দুটো তার সর্বাঙ্গ লিহন করে চলেছে। সম্পূর্ণ অপরিচিত একজন পরপুরুষের সামনে এমনিভাবে সে যে এসে দাঁড়াতে পারবে, এ কি আজ সকালেও কল্পনা করতে পেরেছে? মুক্তিপণ বড় কম দিল না শ্রবণা। দিভেচা উঠে দাঁড়ালেন, টেবিলের উপর থেকে উঠিয়ে নিয়ে এলেন একটা মাপবার ফিতে। একেবারে যখন ওর সামনাসামনি এসে দাঁড়ালেন, তখন শ্রবণার নিঃশ্বাস ঘন হয়ে এসেছে, কর্ণমূল রাঙা হয়ে উঠেছে। দিভেচার নিঃশ্বাস এসে লাগছে ওর বুকের উপত্যকায়। কই, আমার দিকে একবার তাকাও। মুখটা তখন আরও নিচু হয়ে যায় শ্রবণার, কিন্তু ওর চিবুকটা তুলে ধরবার উপক্রম করতেই এক পা পিছিয়ে যায় সে। মরিয়া হয়ে দিভেচার দিকে মুখ তুলে তাকায়। নিয়নবাতির জোরালো আলোয় ওর চোখের কোণ চিকচিক করে ওঠে, জল এসে গেছে চোখে। দিভেচা সেটা লক্ষ্য করলেন কিনা বোঝা গেল না। ওর সামনে হাঁটু গেড়ে বসে ফিতেটা ঘুরিয়ে দিলেন পিছন দিয়ে। নিতম্বের কাছে বেষ্টনীর মাপ নিলেন আলতোভাবে। নিঃশ্বাস বন্ধ করে সমস্ত ইন্দ্রিয়গ্রাম শক্ত করে রইল শ্রবণা। চোখ তার বুঝে আসছিল, কিন্তু না, চোখ সে বন্ধ হতে দেবে না, দিতে পারে না। পলকহীন চোখে সে তাকিয়ে থাকে কোনো ক্রমে। তারপর মাজার কাছে মাপ নিলেন দিভেচা। আঙুলের ছোঁয়া লাগল না, কিন্তু তৃতীয়বার মাপ নেবার সময় তার অভ্যস্ত আঙুল অসতর্কতার স্বনিপুণ অভিনয় করে স্পর্শ করল শ্রবণার উত্থিত অঙ্গ। শ্রবণা থরথর করে কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তেই হেসে উঠলেন দিভেচা, বললেন, তুমি দেখছি আমার নির্দেশটা ঠিক মতো বুঝতে পারোনি। বেদনার্থ দুটি অশ্রুআদ্র চোখ তুলে শ্রবণা তাকায় প্রশ্নকর্তার দিকে। অস্ফুটে বলে, কেন? একবার তোমাকে বাথরুমে যেতে হবে। তৃতীয়বার অগ্নি পরীক্ষার প্রস্তাবে সীতা দেবী যে দৃষ্টিতে শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়েছিলেন, তেমনিভাবে তাকিয়ে শ্রবণা আবার বলে, কেন? এই ব্রেসিয়ারটা খুলে এই বেশে আরেকবার তোমাকে আসতে হবে। যে ফিগার তুমি দেখাতে চাইছো সেটা তোমার সত্যিকারের শেপ নয়, ওতে কৃত্রিমতার কারচুপি আছে। মুহূর্তের চোখের জল মিলিয়ে গেল শ্রবণার। মাতা ধরিত্রী এই যুগে দ্বিধা হন না, তাকে বিদীর্ণ করতে হয় নিজের জোরে। সেই জোর হঠাৎ কোথা থেকে ফিরে পেল আহতা মেয়েটা? চোখের জল রূপান্তরিত হলো আগুনে। বিদ্যুৎ বেগে সে চলে গেল বাথরুমে এবং 5 মিনিটের মধ্যে ফিরে এলো যখন, তখন তার পরিধানে সাবেক পোশাক, সিল্কের শাড়ি, সারা দেহ সন্তর্পণে ঢেকে এসেছে এবার।
দিভেচার ভ্রু কুঞ্চিত হলো। কামার তো হাসিটা মিলিয়ে গেল এতক্ষণে। বললেন, এর মানে? এর মানে আমি আপনার চাকরি গ্রহণ করছি না। গটগট করে সে চলে যায় নিষ্ক্রমণ দ্বারের দিকে। দাঁড়াও। দ্বারের কাছে দাঁড়িয়ে পড়ে শ্রবণা। এ চাকরি প্রত্যাখ্যান করলে তোমাকে কোথায় নামতে হবে জানো? জানি। চাকরি গ্রহণ করলে তার চেয়েও নিচে নামতে হবে আমাকে। না, জানো না। দস্তুরি শাহজাহান ঠিকই আদায় করবে, তুমি এই চাকরি নাও বা না নাও। তার মানে? इसका मतलब सिनेमा स्टार होले जिसके साथ तुमको सोना पड़ेगा तादेर गा थेके आर जाई हो बोटका घामेर गंध बार होबे ना। किन्तु এই চাকরি না নিলে শাহজাহান তোমাকে যেখানে পাঠাবে। চুপ করুন আপনি, সে আমার বাবা। बहुत संदेह होता है इसमें। আশা করি শাহজাহানকে তুমি সত্যি কোথায় বলবে যে আমি তোমার গায়ে হাত দিইনি। না হলে আধ ঘন্টা আমার বদ্ধ ঘরে তোমাকে আটকে রাখার মাসুল হিসেবে বেটা মোটা টাকা চেয়ে বসবে। ভাববে আমি বুঝি তোমাকে। থু, আপনি একটা ছোট লোক। দামি কার্পেটটার ওপর থুতু ফেলল শ্রবণা। দিভেচা মৃদু হেসে বলল, ভগবান কেন তোমাকে আমার ইনকাম ট্যাক্স অফিসার করলেন না? কত সহজে তুমি বুঝে নিলে, অথচ সে ব্যাটার ধারণা আমি বড় লোক। চকিতে ঘুরে দাঁড়ালো মেয়েটি। পর্দা সরিয়ে ছুটে বার হতে যাবে, দেখে দরজাটা বাইরে থেকে বন্ধ। হাত পা হিম হয়ে এলো তার। দিভেচা তখনও হাসছেন, বলছেন, চিৎকার করো না, তোমার চেঁচা মেচিতে কেউ দরজা খুলবে না। এতে আমার চাকর বাকরেরও অভ্যস্ত আছে। শুধু শুধু একটা সিন হবে, শাহজাহানও কষ্ট পাবে খামোকা। তোমার চিৎকার শুনে ভাববে আমি বুঝি একটা পারভার্ট, সেডিস্ট। শ্রবণা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চিন্তা করে এখন সে কি করবে। ওই জানোয়ারটা নিশ্চয়ই এখন এগিয়ে আসবে তার দিকে। ও কি নিজে থেকে ঝাঁপিয়ে পড়বে তার উপরে? তীক্ষ্ণ নখে ছিঁড়ে ফেলবে জানোয়ারটার কণ্ঠনালী, কামড়ে দেবে কি প্রচণ্ড জোরে। কিন্তু দিভেচা এগিয়ে আসে না, বরং পিছিয়েই যায়। গিয়ে বসে তার চেয়ারে, টেবিলের ওই প্রান্তে। বলে, অহেতুক মাথা গরম করো না শ্রবণা, স্থির হয়ে একটু ভেবে দেখো। তোমাকে আমি পছন্দ করেছি, এটা তোমার দুর্লভ সৌভাগ্য। কিন্তু ফি না দিলে ডাক্তারের ওষুধ ধরে না, দাম না দিলে নাম কেনা যায় না। যে সুযোগ তোমাকে আজ দিচ্ছি তার দামটা আমার পাওনা থাকলো। সচরাচর নগদ কারবারই আমি করে থাকি, কিন্তু আজ আমার মুড নেই, তোমারও নেই দেখছি। তাই আজ তোমাকে যা দিলাম তা ধারেই দিলাম। যে সন্ধ্যায় মন খুশ থাকবে স্বেচ্ছায় এসে ঋণ শোধ করে যেও। और कल सुबह आकर ये वॉइस टेस्टिंग करिए যেও, ওকে? আমি তো আগেই বলেছি এই চাকরি আমি করব না। করবে করবে, রাগটা পড়েনি তো, তাই ও কথা বলছো। পর মুহূর্তে বেজে ওঠে ইলেকট্রিক বেল। দিভেচাই বাজিয়েছেন। দ্বার খুলে ভেতরে আসে সেই আর্দালিটি। ए मेम साहब के शाहजहान के पास ले जाओ। কাল বিলম্ব না করে বেরিয়ে এসেছিল শ্রবণা। আজ প্রায় 7 দিন হলো প্রিয়দর্শী বোম্বাইতে এসেছিল এক রবিবারে, আজ ফিরে রবিবার। মাত্র 7টা দিনেই যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে। দিভেচা প্রোডাকশনসে তার তিক্ত অভিজ্ঞতা, কেউই পাত্তা দেয়নি তাকে। তারপর হঠাৎ বৈশাখীর সঙ্গে সাক্ষাৎ এবং এড়িয়ে যাওয়ার ভঙ্গিমা।
এরপরেই কিন্তু চাকা ঘুরতে শুরু করেছে তার বরাতের। 7 দিনের ইতিহাসটা প্রিয়দর্শী আবার খতিয়ে দেখে। বেশ মনে পড়ছে প্রথম দিনের কথাটা। বৈশাখী তাকে সম্পূর্ণ অস্বীকার করে কার যেন হাত ধরে দিব্যি চলে গেল স্টুডিওর ভিতর। অনেকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিল প্রিয়দর্শী গেটের ধারে সেই রেইন ট্রি গাছের তলায়। আকাশ পাতাল চিন্তা করতে করতে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। চমক ভাঙল একটা আহ্বানে। আপনাকে ডাকছেন? আমাকে? কে ডাকছেন? চলো যাচ্ছি। বেয়ারাটার পেছন পেছন ফিরে আসে অফিস ঘরে। সেই ঘর, সেই পরিবেশ, শুধু পরিবর্তনের মধ্যে এবার গ্লাসটপ টেবিলটার ওদিকের চেয়ারে বসে আছেন প্রোডাকশন ম্যানেজার সুরজভাই প্যাটেল। তার সম্মুখের 2টি চেয়ার দখল করে বসেছিলেন তার সহকারী স্বরূপ দাসজি এবং আর্ট ডিরেক্টর শাহজাহান সাহেব। প্রিয়দর্শী প্রবেশ করা মাত্রই এগিয়ে আসেন প্যাটেল সাহেব। ওর হাত দুটি ধরে বলেন, আপনি অনেকক্ষণ এসেছেন শুনলাম, কি আশ্চর্য, আমাকে একটা খবর দেননি কেন? না না, এ তো ভারী অন্যায় হয়েছে। প্রিয়দর্শী বলে না যে খবর দেবার আপ্রাণ চেষ্টা সে করেছে, কিন্তু পারেনি স্বরূপ দাস আর শাহজাহানের প্রতিকূলতায়। বরং বলে, না, আপনি স্টুডিওতে ব্যস্ত ছিলেন। না না, এ ভারী অন্যায় হয়েছে। আপনি এখানে এসে কিছু খেয়েছেন? না, খিদে ছিল না তখন। প্যাটেল সাহেব স্বরূপ দাসের দিকে ফিরে বলেন, ডেকে না দিয়ে যে অন্যায় করেছ তার চারা নেই, কিন্তু বাবুজিকে চা খাবার খাইয়েছিলে। স্বরূপ দাস অপ্রস্তুত হয়, সামলে নিয়ে বলে, ওই দেখুন না, খিদে নেই বলে তো উনি নিজেই আপত্তি করছেন। প্রসঙ্গটা বদলাবার জন্য প্রিয়দর্শী বলে, সম্ভব হলে ছবিটার কাজে আজই হাত দিতে চাই। দিভেচার সাহেব তো নেই এখানে, আমাকে কাজটা কে বুঝিয়ে দেবেন? শাহজাহান মুখটা ঘুরিয়ে নেয়। দেওয়ালে টাঙানো একটা চিত্রতারকার ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। প্যাটেল কিন্তু তাকে ডাকে না, বলে, আরে সে সব তো পরে হবে, আপনি এখন আসুন আমার সঙ্গে। এখনই লাঞ্চ ব্রেক হবে, আমরা সবাই খেয়ে নেব। তার আগে এই নিশিদার সঙ্গে আপনার একটু আলাপ করিয়ে দিই। লাঞ্চ ব্রেকের সঙ্গে সঙ্গে উনি চলে যাবেন অন্য একটা স্টুডিওতে। আজ তো ডাবল শুটিং আছে। নিশিদাকে? নিশিনাথ চট্টোপাধ্যায়, নাম শোনেননি? না, শোনা উচিত ছিল হয়তো, কিন্তু শুনিনি। ঘর থেকে বেরিয়ে স্টুডিওর দিকে যেতে যেতে প্যাটেল বললেন, এ থেকে প্রমাণ হয় সিনেমা সম্পর্কে আপনার কোনো খবর নেই। নিশিদা হচ্ছেন বোম্বাইয়ের সবচেয়ে নামকরা ডাইরেক্টর। আপনি বিমলদার নাম শুনেছেন? প্রিয়দর্শী স্বীকার করে এই নামটা সে শুনেছে। সেই বিমলদা মারা যাবার পর এখনও যে কয়জন লোক বোম্বাই মার্কা ছবিকে সোব্রাইটি দান করছে, উনি তাদের মধ্যে সবচেয়ে নামকরা পণ্ডিত ব্যক্তি আছেন, কিন্তু ভীষণ খেয়ালি। তার যে স্বপ্ন উনিই তো ডাইরেক্ট করছেন। আপনি কি এখন তাজের স্বপ্ন তুলছেন? হ্যাঁ, নিশিদা অবশ্য আরও কয়েকখানা বই ডাইরেক্ট করছেন, তবে দিভেচা প্রোডাকশনের হয়ে তিনি আপাতত এই ছবিটাই তুলছেন। আপনি যে ছবি আঁকবেন সেটাই তাজের স্বপ্নর সেটে দরকার হবে। কথা বলতে বলতে ওরা স্টুডিওতে এসে হাজির হলো। বিরাট বিরাট অ্যাসবেস্টাস শেডের সম্মুখভাগে রোলিং শাটার, তার বাইরে টুল পেতে বসে আছে দ্বারপাল। প্যাটেল সাহেবকে দেখে টুল ছেড়ে উঠে দাঁড়ায়। আলো আধারি অংশটা পার হয়ে কাঠের সিঁড়ি বেয়ে ওরা উঠে এলো একটা মঞ্চের মতো স্থানে। চারদিকে জোরালো বাতি, মেঝের ওপর ফ্লেক্সিবল তার ছড়ানো। একখানা ইজি চেয়ার দখল করে বসেছিলেন নিশিনাথবাবু, ঠিক ক্যামেরার নিচেই। আলোর কোণগুলি কেন্দ্রীভূত হয়েছে সাজানো একখানা পালঙ্কের উপর। তার উপর উবুর হয়ে শুয়ে একটি মেয়ে চিঠি লিখছে, বুকের নিচে বালিশ টেনে নিয়ে। প্রিয়দর্শী দেখেই চিনতে পারে এই মেয়েটি সেই মেয়েটি। আগ্রা স্টেশনে যাকে দেখেছিল এ সেই, অথবা তার যমজ বোন। নিশিবাবুর পাশে ছোট একটি কাঠের তেপায়া টেবিল, তার উপরে দাবা বোর্ডের ছক ঘুঁটি। 2-3 জন হুমড়ি খেয়ে পড়েছে তার উপরে। হঠাৎ কি যেন বলে ওঠে,
পুট অফ ফ্যান, সাইলেন্স, ফুল লাইট প্লিজ। তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল ঘূর্ণায়মান এক্সস্ট ফ্যানের ঘূর্ণন। 3-4টে উজ্জ্বল আলো এখানে ওখানে জ্বলে উঠল। প্যাটেল সাহেব প্রিয়দর্শীর হাতটা ধরলেন, ঠোঁটে আঙুল ছুঁয়ে শব্দ করতে বারণ করলেন। কে একজন কি একটা যন্ত্র এনে ধরল মেয়েটির নাকের কাছে। ইঙ্গিতে ক্যামেরাম্যানকে বলল, ঠিক আছে। যে যেখানে ছিল নিশ্চুপ দাঁড়িয়ে পড়ল। নিশিবাবু বলে ওঠেন, স্টার্ট সাউন্ড। কে একজন বেটি মতো ভদ্রলোক একটা কাঠের ছোট্ট স্লেট বাড়িয়ে ধরল বৈশাখীর নাকের সামনে। খটাস করে একটা শব্দ তুলে বলল, 47/13 টেক 2 বলেই ঝুপ করে বসে পড়ল। মেয়েটি প্যাড থেকে চিঠির কাগজটা ছিঁড়ে নিল, সেটার উপর চোখ বুলোতে বুলোতে বন্ধ করল কলমটা। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই প্রিয়দর্শীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। পর মুহূর্তেই নিশিবাবু বলে ওঠেন, কাট কাট। সঙ্গে সঙ্গে শব্দময় হয়ে ওঠে ঘরটা। সবাই যেন 1 মিনিট নিস্তব্ধতার শোধ তুলতে চায়। আবার গর্জন করে ওঠেন নিশিবাবু, সাইলেন্স, নো টকিং। আবার নিস্তব্ধতা। মেয়েটির দিকে ফিরে বলেন, এবার যে আরো খারাপ হলো শ্রবণা। আজ তোমার কি হয়েছে বলো তো? মুড নেই। এবার তুমি যেভাবে তাকালে সেটা মোটেই উদাস দৃষ্টি হচ্ছে না, মনে হলো তুমি ভূত দেখেছ। অভিনেত্রী মেয়েটি মরমে মরে গেল। তার লজ্জা নিবারণ করতেই বোধ করি সুরজ ভাই প্যাটেল বলে ওঠেন, এভাবে আমাকে লজ্জা দেবেন না নিশিদা। শ্রবণা দেবী চোখ তুলে আমার দিকেই তাকিয়েছিলেন। ওর চোখে যদি ভূত দেখার অভিব্যক্তি ফুটে উঠে থাকে, সেটা আমার তরফে খুব গৌরবের হলো না। নিশিদার রূঢ় ভাষণের উপর একটা হালকা হাসির ঢেউ বয়ে গেল এতক্ষণে। নিশিবাবু হাসলেন এ কথায়, বললেন, সেটাই তো ভুল হয়েছে শ্রবণার। আর ফুটখানেক বাঁয়ে সরিয়ে চোখ তুললে তোমার পাশের ভদ্রলোককে দেখতে পেত সে। তাহলে নিশ্চয়ই এমন আতঙ্কতাড়িত দৃষ্টি ফুটে উঠত না ওর চোখে। এবার সকলের দৃষ্টি পড়ে প্রিয়দর্শীর দিকে, কিন্তু আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিশিবাবু বলে ওঠেন, টেক এ থার্ড শট। মেকআপ ম্যান মেয়েটির মুখের ওপর আলতো করে বুলিয়ে দিল পাউডারের পাফ। ঘামটা মুছে নিল আর কি। গ্লিসারিনের দাগটা নতুন করে এঁকে দিল ওর গালে। আবার শোনা গেল সেই নির্দেশ। স্টার্ট সাউন্ড এবং অন্তরিক্ষ থেকে ভেসে এলো প্রতিধ্বনি, ক্যামেরা। আবার সেই লোকটি খটাস যন্ত্র বাজিয়ে বলল, 47/13 টেক 3। এবার নির্ভুল অভিনয় করল মেয়েটি, যার নাম ছিল বৈশাখী এবং যার নাম প্রিয়দর্শী এইমাত্র শুনল শ্রবণা। আবার শোনা গেল নিশিনাথের কণ্ঠ, কাট, এক্সেলেন্ট, প্রিন্ট অনলি দ্য থার্ড। আবার শুরু হলো কলগুঞ্জন। চালু হলো এক্সস্ট পাখার ঘূর্ণন। বেবি ডিমারের পাশ কাটিয়ে ফ্লেক্সিবল তারের বেড়া ডিঙিয়ে সুরজ ভাই এসে হাজির হলেন এতক্ষণে নিশিনাথের কাছাকাছি। কিন্তু দুর্ভাগ্য তার, কাছে এসে দেখলেন নিশিদা ডুবে গেছেন দাবার ছকে। পরবর্তী শটের জন্য ক্যামেরা এবং বাতি স্ট্যান্ডগুলো টানাটানি করতে যেটুকু সময় লাগবে, তার মধ্যেই কয়েকটা চাল উনি খেলে নেবেন। নিশিনাথ দাবা পাগল মানুষ। শোনা যায় চোখ বেঁধেও উনি দাবা খেলতে পারেন। সমস্ত দিনের প্রতিটি মিনিট তার কাজের চাকায় বাঁধা, তাই দাবার ছকটি তার সঙ্গে সঙ্গে ফেরে। প্রতিপক্ষকেও চলতে হয় তালে তালে। যখন যেখানে বসছেন দাবার ছকটি থাকছে পাশে। প্রতিপক্ষ ভাববার অনেক সময় পায়। নিশিনাথকেই তাড়াতাড়ি পাল্টা চালটা দিতে হয় কাজের ফাঁকে ফাঁকে। প্যাটেল সাহেব কিন্তু এই বাধা মানলেন না, বললেন, নিশিদা, ইনি হচ্ছেন গিয়ে প্রিয়দর্শী, যার কথা দিভেচা সাহেব বলে গেছেন। নিশিনাথ গজের সাহায্যে ঘোড়াটাকে বধ করে বললেন, নিশিদা, নয়, একে নিয়ে কি করব একটু বলুন। নিশিনাথ এবার মুখ তোলেন। ঘোড়াটাকে যে মারা যেতে পারে এটা ওরা ভেবে দেখেনি। প্রতিপক্ষ ততক্ষণ ভাবতে থাকুক পরের চালটা। কয়েকটা মুহূর্ত সময় পেয়ে গেছেন। এবার প্রিয়দর্শীকে চোখ তুলে দেখেন। আপাদমস্তক
তারপর হেসে বলেন, জহুরি সাহেবের ক্ষমতা আছে, মনে হয় চলবে। আক্তারের কাছে নিয়ে যাও, ভয়েসটা আগে দেখা দরকার। তা হাইট কত আপনার? হাইট? হাইট দিয়ে কি হবে? আরে ভাড়ায় উঠে ফ্রেস্কো আঁকতে হবে তো, হাইটটা জানা না থাকলে ঠিক কতটা উঁচুতে ভাড়া বাঁধবে তা কেমন করে জানবে এরা? ও, আমার 5'11". গুড। তা অভিনয় কখনো করেছেন নাকি থিয়েটারে? না, কেন বলুন তো? নিশিনাথকে এই প্রশ্নের জবাব দিতে হয়নি। দাবার প্রতিপক্ষ তার আগেই বলে ওঠে, নিশিদা, আমরা চাল দিয়েছি। নিশিনাথ সেদিকে মনোযোগ দেবার আগেই ওপাশ থেকে একে একজন বলে ওঠে, পরের শটে কি ক্যামেরা প্যান করার দরকার হবে? তৃতীয় একজন বলে বসে, নিশিদা, উঠতে হবে আপনাকে, আপনি ফ্রেমের মধ্যে এসে যাচ্ছেন। সুরজ ভাই প্রিয়দর্শীর হাতটা আকর্ষণ করে বলেন, চলে আসুন, এবার চলে আসুন, এখন আর কিচ্ছু হবে না। দ্বারের দিকে পা বাড়াতেই আবার চোখাচোখি হয়ে গেল মেয়েটির সঙ্গে। মেয়েটি যেন ওকে দেখেও দেখল না। ফিরবার পথে প্রিয়দর্শী বললে, ব্যাপারটা কি বলুন তো, আমার হাইট, ওয়েট এইসব প্রশ্ন উঠছে কেন? আরে বলছি মশাই, বলছি, দাঁড়ান একটু সামলে নি। আপনি উঠেছেন কোথায়? না, এখনো তো কোথাও উঠিনি। আমার মালপত্র ওই আপনাদের দারোয়ানের কাছেই আছে। এ হে 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 হে, ছি 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 ছি, এ আসুন, আপনি আসুন। নিজের ঘরে ফিরে এলেন সুরজ ভাই প্যাটেল। বেয়ারাকে ডেকে বললেন, দারোয়ানের কাছে থেকে বাক্স আর বিছানা আছে, নিয়ে এসো, পিক আপ ভ্যানে তুলে দাও, আর সিংজিকে খাবার দাও, আমরা একটু বেরোবো। প্রিয়দর্শীর দিকে ফিরে বললেন, চলুন, প্রথমে গিয়ে একটু কিছু খেয়ে নেওয়া যাক, প্রায় 2টো বাজে। সামনে একটা চীনের রেস্তোরাঁ আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি তো নন ভেজিটেরিয়ান আছেন, বঙ্গালি তো বুঝে গেছি। কি ঠিক নয়? ও বেলায় এখানে আমার কোনো কাজ নেই। আর আদি সেরে আমার বাড়িতে যাবেন, আমার ফ্ল্যাটেই আপনি থাকবেন, যে কদিন দিভেচা সাহেব ফিরে না আসছেন। না না, এইসব হাঙ্গামা আবার কি দরকার? আমি কোনো হোটেলেই। আরে আমি একা থাকি, কোনো অসুবিধা হবে না, তারপর না হয় হোটেলে যাবেন। কিন্তু না না, আর কোনো কিন্তু নয়, আপনার সব প্রশ্নের জবাব দেব আমি, এখানে নয়, খাবার টেবিলে। চলুন। তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন সুরজ ভাই প্যাটেল। সব প্রশ্নেরই জবাব দিয়েছিলেন ক্রমে ক্রমে। না, তাজের স্বপ্ন ছবিতে কোনো ছবি আঁকবার প্রয়োজনে দিভেচা সাহেব তাকে বোম্বাইয়ে আনেননি। অবশ্য ছবিটাও দরকার, সেটা শাহজাহানের দ্বারা হবে না। প্রিয়দর্শী অবশ্য যদি নেহাতি অনিচ্ছুক হয়, তবে ওই ছবিখানা এঁকে দিয়ে যথাযোগ্য পারিশ্রমিক নিয়ে ফিরে যেতে পারে। কিন্তু শুধু ওই একখানা ছবি নয়, আর্ট ডিরেক্টরের শূন্য পদে রতনচাঁদ দিভেচা একজন দক্ষ চিত্রশিল্পীকে খুঁজছেন স্থায়ী চাকরির জন্য। সেই লোক শুধু দক্ষ চিত্রকর হলেই চলবে না, আর্টের উপর তার দখল থাকা দরকার। নিজে হাতে আঁকতে জানার চেয়ে অপরকে দিয়ে আঁকিয়ে নেওয়া, সাজিয়ে তোলার সাংগঠনিক ক্ষমতাটাই তার মুখ্য গুণ বলে ধরা হবে। প্রিয়দর্শী যদি চায়, সে চেষ্টাও করে দেখতে পারে। কিন্তু রতনচাঁদ জহুরির নজর সেদিকে নয়। রতনচাঁদ দিভেচার নাম বোম্বাই চিত্রজগতের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে পরিচিত এই কারণে যে তিনি প্রতি ছবিতেই নতুন নতুন চিত্রতারকা আমদানি করার দুঃসাহস রাখেন। এই জন্য স্টুডিও চত্বরে তার নাম জহুরি সাহেব। ব্যবসার প্রয়োজনে সারা ভারতবর্ষেই ঘুরে বেড়াতে হয় তাকে। এ পর্যন্ত বহুবারই তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন আনকুড়া সুদর্শন ছেলে অথবা মেয়েকে, উত্তরকালে যারা নাকি স্বনামধন্য চিত্রতারকা হয়েছেন। 5-7 বছর আগে ফ্রক পরা একটি বেনি দুলানো মেয়ে শাহজাহানের সঙ্গে স্টুডিওতে এসেছিল শুটিং দেখতে। দিভেচা কৌতূহলী হয়ে জেনে নিয়েছিলেন মেয়েটি শাহজাহানের একমাত্র কন্যা। জহুরি দিভেচা সেই মুখটি ভোলেননি। তাই সেই মুহূর্তে 5 বছর পর
শাহজাহান প্রস্তাব তুলেছিল তার মেয়েকে ছবিতে নামাতে চায়। তৎক্ষণাৎ তার বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। দিল্লির কোনো প্রদর্শনীতে তিনি নাকি একটি স্টলের দেওয়ালে ভারতীয় ফ্রেস্কো দেখে মুগ্ধ হয়েছিলেন। তখনই মনে হয়েছিল এই চিত্রকরকে দিয়েই তাজের ছবিখানা আঁকিয়ে নিলে হয়। চিত্রকরকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে দেখেই তার মনে হয়েছিল একেবারে খাঁটি ইস্পাত। খুন্তি, কোদাল, ছুরি, কাঁচি নয়, শান দিলেই একে একখানা ঝকঝকে তলোয়ার করে তোলা যাবে। প্রিয়দর্শীকে দেখে তার মনে হয়েছিল তাজের স্বপ্নে জয়ন্ত সেনের ভূমিকা একে চমৎকার মানাবে। উদ্যোগী পুরুষ তিনি, কায়দা করে ওকে বোম্বাই পাঠাবার ব্যবস্থা করলেন। পরিচালক নিশিনাথ এবং ম্যানেজার সুরজভাই প্যাটেল ছাড়া আর কেউ জানল না তার আসল উদ্দেশ্য। স্বরূপদাস অথবা শাহজাহান যদি জানতো যে প্রিয়দর্শী হচ্ছে আগামী দিনের নায়ক, তাহলে তাদের প্রাথমিক অভ্যর্থনাটা নাকি অন্যরকম হতো। অন্তত সুরজ ভাইয়ের তাই বিশ্বাস। এতটা শুনে প্রিয়দর্শী বলে, এই তাজের স্বপ্ন গল্পটা কার লেখা? প্যাটেল চাউমিনের লম্বা ল্যাজ নিয়ে বিব্রত হয়ে পড়েছিলেন। ফর্কের প্যাঁচে সেটাকে ম্যানেজ করে নিয়ে বললেন, সেটা একটা গবেষণার বিষয়। লেখক হিসেবে অবশ্য নাম ছাপা হবে শাহজাহানের, যদিও গল্পটা তার লেখা নয়। সে আবার কি? হ্যাঁ বলছি, শাহজাহান গল্প কবিতা লেখে, মানে লিখত উর্দুতে। ওর একটা গল্প বেরিয়েছিল তাজের স্বপ্ন, একটা উর্দু মাসিক পত্রে। তো গল্পটা ইতিহাস ভিত্তিক। আপনি জানেন হয়তো তাজমহলের পরিকল্পনাকার হচ্ছেন মীর ঈসা মুহাম্মদ খাঁ। এই উর্দু গল্পটার বিষয়বস্তু পিয়ের লো নামে একজন ইটালিয়ান আর্কিটেক্ট তাজমহলের এই প্ল্যানটা ছকেন। তিনি এসেছিলেন ইউরোপ থেকে পর্যটক বার্নিয়ের সঙ্গে। আগ্রাতে এসে যখন জানতে পারলেন যে সম্রাট শাহজাহান বিপুল অর্থ ব্যয় বিগত সম্রাজ্ঞীর স্মৃতি রক্ষার্থে একটি অপূর্ব মুসৌলিয়াম তৈরি করতে চান, তখন তিনি প্ল্যানটা দেন। এই সময় পিয়ের লো একটি কাশ্মীরি সুন্দরীর প্রেমে পড়েন, যে নাকি তাকে বিশ্বাসঘাতকতা করে তার প্ল্যানটা সরিয়ে ফেলে। তো সেটা এসে পড়ে ঈসা মুহাম্মদের দখলে। ফ্যান্টাস্টিক গল্প মশাই, ফ্যান্টাস্টিক। কিন্তু এই গল্পে জয়ন্ত স্থান কোথায়? মুঘল দরবারে জয়ন্ত সেন? আরে আপনি সবটা শুনবেন তো। গল্পটা পড়ে দিভেচা সাহেবের মাথায় একটা ব্রেন ওয়েভ এলো। তিনি সম্পূর্ণ একটা অন্য প্লট মাথায় আনলেন, একেবারে হাল আমলের পটভূমি, যার নায়ক একজন বৃদ্ধ ইতিহাসের অধ্যাপক, মুঘল পিরিয়ড যার গবেষণার বিষয়। একটা প্রাচীন রোজনামচা উদ্ধার করে তিনি আবিষ্কার করলেন যে তাজমহলের পরিকল্পনাকার ঈসা মুহাম্মদ নয়, পিয়ের লো। তার এই রিসার্চের কাগজপত্রগুলো চুরি যায়। তা এই আধা পাগল এই অধ্যাপকের মেয়ে হলেন এই শ্রবণা দেবী, আর তার অপোজিটে প্রয়োজন হয়েছে জয়ন্ত রোলে একজন খুব সুন্দর দেখতে একটা যুবকের। বৃদ্ধ অধ্যাপকই অবশ্য কাহিনীর নায়ক, দাদামণি সেই পাঠটা করছেন, কিন্তু জয়ন্ত আর নীলার ভূমিকাটা গল্পে কম আকর্ষণীয় নয়। তাহলে গল্পের লেখক শাহজাহান হলো কি করে? এ তো একেবারে অন্য কাহিনী। আরে সেটা তো দিভেচা সাহেবের বদান্যতা। গল্পের মুদ্রা প্লটটা দিভেচা সাহেবেরই। তবু যেহেতু কাহিনীর প্রেরণা তো শাহজাহানের ছোট গল্প থেকে পেয়েছিলেন না, তাই শাহজাহানের গল্পের আদি নামটা তিনি ইউজ করছেন। তাই ওকে লেখক হিসেবে 2000 টাকা দিচ্ছেন। না, আমার মনে হয় শাহজাহানের আত্মসম্মানে বাঁধবে বলে উনি এইভাবে ঘুরিয়ে টাকাটা ওকে পাইয়ে দিলেন। আসলে লোকটা চাকরি গেল বলেই এই ক্ষতিপূরণ। আপনার কথাটা কিন্তু ঠিক হলো না বাবুজি। প্রথমত, হাত পাততে শাহজাহানের কোনো দিন লজ্জা হয়েছে বলে তো শুনিনি। নেশার সময় পকেট খালি থাকলে সে অচেনা লোকের কাছে অনায়াসে হাত পাতে। আর
শাহজাহানকে এই সম্মানটা উনি দিচ্ছেন শ্রবণাকে তার হাতে তুলে দেওয়ার জন্য। মানে? আরে শাহজাহানের মেয়েই তো শ্রবণা দেবী। বলেন কি, শ্রবণা দেবী মুসলমান? अरे ना ना, शाहजहां तो हिंदू। अबाक हो जाच्छे ना, शाहजहां उसका असली नाम नहीं है। ए नामे उर्दू साहित्ये तार एकटा स्थान आछे, अंतत बोम्बाइयेर उर्दू पत्रिकागुलिते। ओर सत्यिकारेर नामटा आमार मने नेই। मने हय शाहजहानेर निजेरो मने नेই। किन्तु छद्मनामेर संगे ओ एमन छद्मवेश परे केन? टुपी, मिर्जाई। अरे आर्टिस्ट आछे ना, पागल है वो। अपनी किछु मने करलेन ना तो? ना ना, मने करबो केन? ओर संसारे के आछे? केउ नेই, बाप और मेये। कथार पीठे कथा बोला सुरे प्रियदर्शी बोलले, अच्छा এই শ্রবণা দেবী বুঝি অনেকদিন আছেন ফিল্ম লাইনে? না না, এই তো প্রথমবার উনি নামছেন। আচ্ছা একটা কথা, আপনি কি বলতে পারেন এই যে শ্রবণা দেবী মাসখানেক আগে কি একবার আগ্রা গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলেন তো। তাজমহলের কাছে আমাদের কয়েকটা শট নিতে হয়েছিল না? কিন্তু কেন বলুন তো? না, আমার মনে হলো মাসখানেক আগে আগ্রা স্টেশনে আমি ওকে দেখেছিলাম। উনি কবে গিয়েছিলেন বলতে পারেন? পকেট থেকে ডায়েরিটা বের করে পাতা উল্টে দেখে প্যাটেল বলেন, এই তো 5ই নভেম্বর আগ্রাতে আমাদের শুটিং হয়েছিল। তার আগের দিন সকালে উনি গিয়েছিলেন। প্রিয়দর্শীর কাছে ডায়েরি নেই। রাঁচি ত্যাগের দিনটা স্মরণীয় একটা তারিখ। মনে মনে হিসাব করে মিলিয়ে নেয়। হ্যাঁ, তারিখটা মিলেই যাচ্ছে, ভুল তার হয়নি। যমজ বোন নয়, শ্রবণাই নিজেকে বৈশাখী বলে পরিচয় দিয়েছিল। তাহলে সে এভাবে অস্বীকার করছে কেন? আরে আপনি কি ভাবছেন বলুন তো? না না, কিছু নয়, চলুন যাওয়া যাক। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের পর্ব। কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আজকে, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।